সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজ মহান স্বাধীনতা দিবস এবং বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীতে মান্নান মোহাম্মদ মিউজিক স্টেশন আয়োজিত শেকরের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযুদ্ধে বিশাল এক ভূমিকা রেখেছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব। চলুন আমরা তাকে আপনাদের সাথে পরিচয় করে দিই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনাকে দোয়ায়। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাই। আজকে মহান স্বাধীনতা দিবসে এবং বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকীতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। স্যার, আপনার কাছ থেকে আমরা যুদ্ধের ওই সময়ের কিছু গল্প জানতে চাই। আপনি যখন মুক্তিযুদ্ধ করেছিলেন ওই সময় আপনারা অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে আজকে আমাদের এই বাংলাদেশ, এই বাঙালি জাতিকে উপহার দিয়েছেন আপনারা। তো আমরা সেই কষ্টের গল্পগুলি জানতে চাই। আপনি যখন যুদ্ধে যান, আপনার তখন কত বয়স ছিল এবং আপনাদের যুদ্ধের আপনাদের কর্মকাণ্ডগুলি যদি আমাদের বলেন, দর্শকদের বলেন। ধন্যবাদ। আমি আব্দুর রব। 1971 সালে আমি তখন ম্যাট্রিক পরীক্ষার ক্যান্ডিডেট ছিলাম, ছাত্র জীবন। আচ্ছা। বাবা মায়ের সংসারেই থেকেই তখন লেখাপড়া আর আওয়ামী লীগের নেতৃত্বে, অর্থাৎ বঙ্গবন্ধু, তাকে ভালোবাসতাম। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক কিছু চিন্তা ভাবনা করতাম সেই কিশোর বয়সে। পাকিস্তানিদের অত্যাচার আর পাকিস্তানিদের শোষণ, শাসন, নিপীড়ন, নির্যাতন, ইনক্লুডিং সব কিছু মিলাইয়েই তদানীন্তন এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানকে তারা ঠিক কলোনি হিসাবে ব্যবহার করত। এটা আমরা সেই কিশোর বয়সে বুঝতে পেরেছিলাম। আচ্ছা। এবং এই শিক্ষাটা এবং বাঙালি জাতির চোখ খুলে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো উনি যখন 7ই মার্চে এক ঐতিহাসিক ভাষণ দেন, ওই ভাষণও আমি ছিলাম। আচ্ছা, আপনি কি ভাষণের ওই আমি ওই ওই ময়দানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, ওই ময়দানে উপস্থিত ছিলাম। বাহ। এবং সারাদিনেই ওই ময়দানে ছিলাম, বাহ। রেসকোর্স ময়দানে ছিলাম। তখন বাঙালি জাতির ভিতরে একটা আনন্দ এবং উল্লাস কাজ করত যে শুধু একমাত্র বঙ্গবন্ধু কি বলে, বঙ্গবন্ধু আমাদেরকে কি নির্দেশ দেয়, কি আদেশ করে জাতির কল্যাণের জন্য, জাতির মুক্তির জন্য, এবং পাকিস্তানের সাথে ওনার কতদূর কি হইল এটা শোনার জন্য সবাই আগ্রহী ছিল, আমিও ছিলাম। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তো সেই কিশোর বয়সে 7ই মার্চে যখন উনি ঐতিহাসিক ভাষণ দিলেন, ভাষণের প্রত্যেকটা কথা আমাদের সকলেরই অন্তরে লিপিবদ্ধ হইল এবং আমরা বুঝতে পারলাম যে যা বঙ্গবন্ধু বলতে পারতেছে না নেতা হিসাবে, সেটা জাতিকে তিনি এমন ইঙ্গিতে বুঝালেন যে তোমাদের এই ছাড়া কোনো পথ নেই বা আমাদের এই ছাড়া কোনো পথ নেই। দ্যাট মিনস স্বাধীনতা। তো স্বাধীনতা কেউ কাউকে দিয়ে যায় না, স্বাধীনতা আদায় করে নিতে হয়, অধিকার আদায় করে নিতে হয়, এবং কী কীভাবে নিতে হবে, কী কীভাবে আমাদের আগামী পথ চলতে হবে, এই নির্দেশনাও তিনি ওই 7ই মার্চে দিয়ে দিলেন। কিছু ফাঁক রাখলেন না। 18 মিনিট তিনি বক্তব্য দিলেন। এই 18 মিনিট বক্তব্য
পৃথিবীর ইতিহাসে বিরল। কোনো নেতা কোনো দেশে বিশেষ করে স্বাধীনতার জন্য বা আন্দোলন করে দেয়নি, আমার জানা নেই। যাই হোক, ওই ভাষণ থেকেই আমরা প্রস্তুতি নিলাম স্বাধীনতা বা বাঙালির মুক্তি এ ব্যাপারে আসবে না। যখন মূর্তি হবে, না, যখন মরতে হবে সেটা হলো আরো পরের ঘটনা। আচ্ছা, তখন তো ছাত্র, ও আচ্ছা, 7ই মার্চে আর কি। জি, তো 26শে মার্চ তো স্বাধীনতা উনি ঘোষণা দেয়। আর ওই দিনকে বক্তব্যের ভিতরে বলেছিল দুটো কথা, যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তখনই বুঝে গেলাম যে স্বাধীনতা আমাদের প্রয়োজন প্রয়োজন, এবং ওদের সাথে থাকা সম্ভব না। তো দেশকে স্বাধীন করতে হবে, তো স্বাধীন করতে হলে লড়াই করতে হবে। লড়াই করতে হবে। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইয়েরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, প্রত্যেক দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। তো তখন থেকে আমরা প্রস্তুতি নিলাম, বিশেষ করে আমি বা আমার সমসাময়িক কিছু বন্ধু বান্ধব তো ওই বয়সে থাকি, তাদেরকে নিয়ে আর কি। তারপরে তো দিনের পর দিন যায়, খুব একটা বেশি দূরে না, 7ই মার্চ আর 25শে মার্চ। তাই 25শে মার্চ যেদিন পাকিস্তান বাহিনী বাঙালি জাতির উপর আক্রমণ করে, 25শে মার্চ রাত্রে সার্চ লাইট অপারেশন শুরু করে। তাদের কথাই একটাই ছিল যে খানেরা বলতো, ইভেন ইয়াহিয়া খান তখন প্রেসিডেন্ট, তিনিও বলেছিলেন बंगाल का कोई जरूरत नहीं, बंगाल का माटी चाहिए। তার মানে ওই মাটি থাকলেই তাদের চলবে, বাঙালি জাতি তাদের প্রয়োজন নেই। কিন্তু আমরা তো বাঙালি জাতি, আমাদের তো বাঁচতে হবে, তো সেজন্য যা করার তা করতে হবে। তা আমরা সেই প্রস্তুতি নিলাম। বঙ্গবন্ধু 25শে মার্চ রাত 12টার সময় স্বাধীনতা ঘোষণা করে ইপিআর এর মাধ্যমে ওয়্যারলেসে সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে পৌঁছাই দিলেন, যা পরের দিনও সারা বিশ্বব্যাপী প্রচারিত হলো যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তার রেকর্ড আছে, কাগজপত্র আছে, ইতিহাস যা সাক্ষ্য দেয়। আর আমরা তো বাস্তবদর্শী, যা জানি। তো যাই হোক, যখন এইভাবে মানুষ মারা শুরু করলো, তখন আমরা তো নিরস্ত্র জনতা, আমরা আর কি করি? আমরা তখন তাদেরকে প্রতিহত করতে হলে আমাদের শিক্ষা, অস্ত্র শিক্ষা লাগবে, অস্ত্র লাগবে এবং যুদ্ধ করতে হবে সম্মিলিতভাবে। তো এই প্রস্তুতি নেওয়ার জন্য তখন আমরা কিছু কিছু ঊর্ধ্বতন নেতাদের কাছ থেকে পরামর্শ পেলাম, কোথায় যেতে হবে, কি করতে হবে, কাদের সাহায্য নিতে হবে। সেই অনুপাতে আমরা ভারত অভিমুখে রওনা দিলাম, আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব মিলে। এটা স্যার কত তারিখের ঘটনা? এটা এপ্রিলে। আচ্ছা, এটা 1971-এর এপ্রিলে।
এপ্রিলেরও প্রায় 15 থেকে 20 তারিখের মধ্যে বোধ হয়, আচ্ছা। সঠিক তারিখটা মনে নেই, আচ্ছা তবে এপ্রিল এটা ঠিক আছে, আচ্ছা মনে আছে। তো আমরা আগরতলা অভিমুখে রওনা দিলাম, আচ্ছা। কিন্তু কিছুই চিনি না যে কিভাবে যেতে হবে, জি কার সাহায্য নিয়ে যেতে হবে, রাস্তাঘাট কিছুই জানি না সেই কিশোর বয়সে। তো রওনা বহুত কষ্টে, আমাদের 7 দিন লেগেছিল ঢাকা থেকে আপনার আগরতলা পৌঁছাইতে। তো ওই 71 সালে বাংলাদেশ কিন্তু আবার ফ্লাড এফেক্টেড হয়েছিল, আচ্ছা পানিতে নিমজ্জিত ছিল, রাস্তাঘাটও তলায় গিয়েছিল। তো গ্রামের পথ দিয়া বা ক্ষেত খামারের মাঝখান দিয়ে যে আমরা পালাইয়ে যাব বা হাইটে যাব সেই সুযোগও ছিল না। তবে ওই সময় কিছু মাঝি মাল্লারা এলাকা ভিত্তিক আমাদের অনেক হেল্প করছে। আচ্ছা তারাই বলছে যে আসেন আমাদের নৌকায় আসেন, তাও ছিল ভয়াবহ। যেমন একজনের নৌকায় উঠবো, আর সে আবার কোন পক্ষ অবলম্বন করে, সে কি পাকিস্তানপন্থী না জি, আওয়ামী জি, লীগপন্থী, হ্যাঁ। সব তো নীরব তখন। নীরব। তো এই সন্দেহ নিয়েই, যেহেতু জীবনের মায়া ত্যাগ করেই আত্মাহুতি দেওয়ার জন্য যাচ্ছি, তখন ওগুলি ভয় করলে তো চলবে না। জি তো সবাই সম্মিলিত, যেখানে আমাদের বাধা আসবে সেখানে আমরা আক্রমণ করব, যা আছে তাই নিয়ে। আচ্ছা খালি হাতে আছে, খালি হাতেই করবো, খালি হাত দিই খালি হাতেই করবো, এবং তাছাড়া তো খালি উপায় হাতে নেই। তাহলে এটা কত বড় মানে দুঃসাহসের ব্যাপার। হ্যাঁ, খালি যেমন হাত দিই খালি হাতে আমাদের রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই মনোবল নিয়েই আমরা ভারত অভিমুখে তখন রওনা দিই। আচ্ছা তা কাজেই ওই যে নৌকা, যার নৌকায় উঠলাম সে কি আমাদের সপক্ষের শক্তি না পাকিস্তান পক্ষের শক্তি, এইটা আমাদের জানার বিষয় না, আমাদের যেতে হবে, যেতে হবে। মোট কথা আমাদের যেতে হবে। এই মনোভাব নিয়ে আমরা তখন গেলাম। তো আমাদের 7 দিন লেগে গেল, অচেনা পথ, জি অনেক কষ্টে। যাই হোক, যাওয়ার পথেও কষ্ট করেছি। আমাদের যাত্রা মুহূর্তে যারা রওনা দিয়েছিলাম কেউ খালি, 2 টাকাও নাই কাছে, আচ্ছা আবার কারো কাছে 5 টাকা আছে, কারো কাছে 20 টাকা আছে। তবে আমার একটা ঘটনা হইলো, আমি বাড়ি থেকে বলেই গিয়েছিলাম, আমার আচ্ছা। বাবা মা এবং বড় ভাই যারাই ছিল ফ্যামিলিতে সবাইকে আমি বলেই গিয়েছিলাম যে আমি যুদ্ধে যাচ্ছি, হয়তো এই দেখাই শেষ দেখা, আহ, আর দেখা নাও হতে পারে। কি একটা মর্মান্তিক ব্যাপার। তো আমার মা, উনি এখন নাই দুনিয়ায়, উনি আমাকে চোখের জল ফেলে হাসি মুখে বলেছিল, যা বাংলাদেশের জন্য তোকে উৎসর্গ করলাম। কথাটা আমার এখনো মনে পড়ে। মা তো নেই, তো আমি, মা যখন বলল যে এই বাংলাদেশের জন্য তোকে উৎসর্গ করলাম, আমার আরো 3 ছেলে আছে, যদি তুই মারা যাস, ফিরে না আসিস, তাহলে ওদেরকে নিয়েই বাঁচবো। তো এই কথা বলার পরে আমার মেজো ভাই বলে উঠলো, আমি ওর সাথে যাব, ওকে আমার একা ছাড়তে সাহস হচ্ছে না। তোর মেজো ভাইয়ের কাছে 150 টাকা ছিল, ওই 150 টাকা নিয়ে 2 ভাই আর ওই আমার গ্রুপ নিয়ে আমরা রওনা দিলাম। পথিমধ্যে অবশ্য যাওয়ার সময় আখাউড়া একটা জায়গা আছে, কসবা সেক্টর, আচ্ছা ওই আখাউড়া থেকে একটা রেল লাইন চিটাগাংয়ের দিকে গেছে। ওই রেল লাইনটা ওখানে যাওয়ার পরে আমরা রাজাকার ও খান সেনাদের একটা আক্রমণের সম্মুখীন হই। চারিপাশে পানি, কোথায় যাব, তবুও সেই পানির মধ্যে হাবুডুবু করে যাইয়ে নিজে বাঁচলাম, কিন্তু ভাইকে বাঁচাতে পারিনি। সেখানে আমি শুধু একা না, সেখানে প্রায় 1000 খানিক ছেলে যারা ওই ভারত অভিমুখে যাচ্ছে, ওখানে যাই ওই যে ক্যাম্পের কারণে আটকেছিলাম। পথ একটাই, আচ্ছা আর যাওয়ার আর কোনো পথ নাই, চারিপাশে পানি। আচ্ছা ওইখান পর্যন্ত আমরা নৌকা যোগে গিয়ে এক একজন যে জমায়েত হয়েছে, তো হঠাৎ করে ওনারা জানতে পারে, ওই ফাঁকা মানে ব্রাশ ফায়ার করলো, ওই ফায়ারে আমার ভাইটা ওখানে মারা যায়। তার লাশ আর নিয়ে ভারতেও যেতে পারিনি, বাংলাদেশ আর ব্যাকও করতে পারিনি, উনি ওখানে মারা যায়। আমার ছোট কাকা ছিল, সেও মারা গেছে। ও, তো ভাই ওই 150 টাকা কিন্তু আবার আমার কাছে রাখছিল, আচ্ছা ভাইয়ের কাছে কোনো টাকা ছিল না। তখন 2 দিন পরে বা 1 দিন পরে কোনো রকম
যা পাইতাম তাই খেতাম, মানে তাও ওই টাকাটা খরচ করতাম না যে যাচ্ছি ভারতে কি না কি হয়, জি। এটা খরচ করলে তো আর টাকা পরে পাবো কি হবে? কোথায়, জি। পরে কি হবে, যে জন্য ওটা আর খরচও করতাম না। যাই হোক, তারপরে ভারতে আমরা ওখান থেকে গেলাম, অন্যান্য সঙ্গী সাথী। তখন ব্যাপার হচ্ছে কে আপন ভাই কে পর ভাই এই মনোভাব আমাদের ছিল না। আমরা যেন সব মিলিয়ে আমরা ভাই, সব বাঙালির জন্য আমরা ভাই, এক মায়ের সন্তান। এই যে যে একটা একাত্মতা, একটা ঐক্য, এটা শুধু ৭১-ই দেখেছি, যা এখনো বাঙালির ভিতরে কাজ করে প্রকৃতিগতভাবে। যেমন আজকেই যদি মনে করেন আমার দেশের ভিতরে প্রায় ১০০-র উপরে রাজনৈতিক দল, ১০০ মতভেদ, কিন্তু যখনই দেখা যাবে যে বহিঃশত্রু বাংলাদেশের উপরে কোনো না কোনো ব্যাপারে একটা আক্রমণ করেছে, তখন দেখবেন সব বাঙালি এক। জি, তখন এখন এর একটা প্রমাণ পাবেন আপনি খেলার মাঠে। জি, ওখানে কিন্তু কে ওই দল করে কে কোন দল করে এটা নাই, না ওখানে গেলে কিন্তু সব এক। সবাই বাংলাদেশের একটা প্লেয়ার ভালো খেলতেছে, বাস তার পক্ষে সবাই। হ্যাঁ, তো ঠিক সেই রকম আমাদের একটা একাত্মতা নিয়ে আমরা ঐক্য নিয়ে ভারতে অনুপ্রবেশ করলাম। তারপরে তো ওইখানে প্রায় ১.৫ মাস ভারতে আমরা রইলাম। সেও অনেক ঘটনা। ওখানে যাওয়ার পরে তো কিছুই তো চিনি না। আচ্ছা, মানুষকে জিজ্ঞেস করলাম যে আমরা তো মুক্তিযুদ্ধ করার জন্য এদেশে আসছি, তো আমরা এখন কোথায় যাব, কোথায় ট্রেনিং নেব, কার কাছে যাব। তো ওখানে কিছু লোক ছিল, তারা দোকানদার, ভালো ভালো দোকানদার, তারা বলছিল যে এগুলি তো আমরা বলতে পারবো না, আগরতলা একটা ভবন আছে কংগ্রেস ভবন, আচ্ছা, সেই কংগ্রেস ভবনে যান, ওখানে গেলে শুনেছি ওখান থেকেই সব কিছু করে। আচ্ছা, তা আপনারা যান, তেমন চিনি না, কিভাবে যাব। তো বললো যেখান থেকে হেঁটেও যেতে পারবেন, প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার মতো হবে, আর ট্যাক্সি যোগে যেতে পারেন, বাসে যেতে পারেন। তো ওইভাবেই আমরা গেলাম। তো ওখানে যাই আমাদের এমপি সাহেবকে পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের এমপি ছিল ওই ওই জোহা সাহেব, আচ্ছা, শামসুজ্জোহা, ওই নারায়ণগঞ্জের। আচ্ছা, উনি এমপি, আওয়ামী লীগের ফার্স্ট ৭০-এর নির্বাচনে উনি এমপি ছিল। এই যে বর্তমান এমপি আছে যে নারায়ণগঞ্জের ওই জোহা সাহেবের ছেলে, আমাদের বর্তমান এমপি যে শামীম ওসমান, ওনার আব্বা, আচ্ছা, ওনার সাথে ওখানে দেখা হলো। উনি আমাদের সবাইকে বলল যে বাবারে, তোমাদের মতো আমিও একজন, বাংলাদেশে আমি এমপি, এখানে কিন্তু আমি একজন শরণার্থী, হুম, কাজেই বুদ্ধি দেওয়া ছাড়া আর কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। তোমরা কংগ্রেস ভবনে যাও, ওখান থেকে তোমরা নাম লেখাও, নাম লেখাইয়া ওরা যেখানে পাঠায় সেখানে যাও, যেভাবে ট্রেনিং দেয় ট্রেনিং দিয়ে তোমরা দেশে যাও। যদি বেঁচে থাকি, সবার একই কথা, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি তাহলে কোন কারোর প্রতি কেউ দাবি রেখো না। যুদ্ধ করতে তোমরাও আসছো, আমরাও আসছি। ওনার এক ভাইও ছিল আমার সাথে, মানে আমরা একই গ্রুপে ছিলাম। আচ্ছা, ওনার বড় ভাই নাসিম ওসমান আচ্ছা, মারা গেছে। তারপরে নারায়ণগঞ্জের যে আপনার মেয়র হয়েছে আইভি, জি, এই আইভির আব্বা উনিও ছিল। আচ্ছা, উনি খুব ভালো লোক ছিল, খুবই ভালো লোক, যা যা প্রশংসা করে মারা গেছে, এখন বেঁচে নাই। কাজেই যুদ্ধে স্বাধীনতার পক্ষে ওনাদের যে কত অবদান এ বলার মতো না। জি, আমাদের অনেক সাহায্য করছে, ওখানেও করছে, দেশে এসেও করছে। তার তো সব মুক্তিযোদ্ধা ছিল। যাই হোক, তখন সেই স্যার আপনাদের সাথে আপনাদের মানে পরিবারের সাথে কারোর সাথে তো যোগাযোগ করার কোনো উপায় না, কোনো উপায় ছিল না, ছিল না। না কোনো উপায় ছিল না। ওখান থেকে আমরা ট্রেনিং নিলাম, যেখানে ট্রেনিং নিলাম জি, সেখান থেকে আবার পাঠাই দিল একটা ক্যাম্প আছে, রিজার্ভ ক্যাম্প। সেই ক্যাম্পটার নাম হলো মেলাঘর, আচ্ছা, আগরতলার ভিতরে জঙ্গলে, কিন্তু কিছু চিনি না ওই আচ্ছা, জঙ্গলে। হ্যাঁ। তারা এক ক্যাম্পে থেকে আরেক ক্যাম্পে নিয়ে যায়, ওই ট্রাকে করে নিয়ে যায়, আমরা ঠিক সেইভাবে যাই। তো
তো ট্রেনিং শেষে ওখানে আনলো, ওখানে আনার পরে ওখান থেকে আমাদের বাংলাদেশ পাঠাবে, ওখান থেকে আমাদের অস্ত্রপাতি সব কিছু দিয়েছে। আচ্ছা দেওয়ার পরে আমাদের গ্রুপ সাজাইয়া আমাদেরকে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দিল একদিন। বাংলাদেশে যখন আসব তখন আমাদেরকে ওখান থেকে আসার সময় 50 টাকা করে পার হেড, 50 টাকা করে দিল, আর একটু চিনি আর 1 কেজি পরিমাণে আটা, এইটা আমাদেরকে দিয়ে দিল, আর 50 টাকা করে দিয়ে দিল, তোমরা বাংলাদেশে যাও, যাইয়া তোমরা যুদ্ধ করো। তো আমরা কিন্তু গেরিলা যোদ্ধা ছিলাম, আচ্ছা খাওয়ার কোনো স্টেশন ছিল না, এমনও দেখা গেছে 3 দিনও না খেয়ে রয়েছি। একজনের বাড়ি যায় যে সাহায্য চাইবো, সে বাড়ি আছে, মানুষ নাই, মানুষ নেই। তা আমাকে সাহায্য কে করবে? আর যার বাড়িতে যাব সে যে আমাদের সপক্ষের লোক না বিপক্ষের লোক, পায়ে পায়ে বিপদ। আর আমরা গেরিলা আছি ছদ্মবেশে, সিআইডির মতো। যখন আমরা বাংলাদেশে প্রবেশ করলাম তখন শীতের দিন, পানি চলে গেছে, কোথাও কাদা, কোথাও 1 হাঁটু পানি, রাস্তা দিয়ে তো আসতে পারি না, ওই আনাজ কানাজ দিয়ে গোপন গাপনে আমাদেরকে আসতে হয়। ঠিক সেইভাবেই আমরা বাংলাদেশে আসলাম। আইসা নারায়ণগঞ্জের এক গ্রাম, সেখানে আমরা স্থান নিলাম। কিন্তু নারায়ণগঞ্জেই আমাদের বাসা, নারায়ণগঞ্জেই আমাদের সব, কিন্তু তথাপিও আপন কোথায় আছে, কে আছে, কারোর কোথাও যেতে পারতেছি না। যুদ্ধ করেছি বিভিন্ন জায়গায়। তারপর আপনারা ট্রেনিং শেষে আবার বাংলাদেশে চলে আসলেন? বাংলাদেশে তো চলে আসলাম, বাংলাদেশে এসে নারায়ণগঞ্জে স্থান নিলাম। জি। ওইটি আমাদের ঠিকানা ছিল, আমাদের গ্রুপের। এটা কত নম্বর, আপনি কত নম্বর সেক্টরে থেকে? ঢাকা 2 নম্বর সেক্টর। ঢাকা 2 নম্বর সেক্টর। হ্যাঁ, 2 নম্বর সেক্টরে ছিলাম। খালিদ মুশাররফ সাহেব আমাদের এই সেক্টর কমান্ডার ছিলেন। আচ্ছা ক্যাপ্টেন হায়দার সাহেবও সহযোগী ছিলেন। ওনারা ছিলেন সম্মুখ যুদ্ধে, আর আমরা ছিলাম গেরিলায়। আমাদের কাজই ছিল ওই ব্রিজ, কালভার্ট, লাইট পোস্ট, ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক লাইন সব ধ্বংস করো, আচ্ছা রাস্তা উড়াই দাও, যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও, বিদ্যুৎ লাইন অফ করে দাও। সেগুলো আমরা করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। আর রাজাকারদেরকে প্রতিহত করেছি বিভিন্ন জায়গায়। স্যার, এই যুদ্ধ চলাকালীন সময়ে এরকম কোনো ঘটনা যেটা আপনাকে এখনো মনে নাড়া দেয়, আপনার মনে এখনো পড়ে, আপনি যেটা ভেবে এখনো কষ্ট পান? হ্যাঁ, এরকম তো বেশ কয়েকটা ঘটনাই আছে। তো একটা ঘটনা খুব বেশি নাড়া দেয়। শঙ্কর নামে একটা হিন্দু ছেলে, সে কিছুদিন আমাদের গ্রুপেও কাজ করছে, কিন্তু ওর সাথে সুসম্পর্কটা ঘটে ওই ট্রেনিং সেন্টার থেকে, ভারতে। ও এক মায়ের একই ছেলে, ওর বাবা ছিল না। ওর মা নারায়ণগঞ্জের মাওলা টেক্সটাইল মিলের ঝাড়ুদার ছিল, হিন্দু ছেলে। ওর মাকে না বলেই সে ভারতে চলে গেছে মুক্তিযুদ্ধ করার জন্য। আমার থেকে বয়সে 2-1 বছরের ছোট হবে। তো ওই ক্যাম্পে বসে একদিন বলছিল যে আমার তো দুনিয়া কেউ নেই মা ছাড়া, মাওলা টেক্সটাইল মিল আছে ফতুল্লা, নারায়ণগঞ্জের ফতুল্লা, তো ওই টেক্সটাইল মিলের ঝাড়ুদার আমার মা। তো ভাই, আপনিও যেহেতু নারায়ণগঞ্জের মানুষ, এক জায়গায় থাকতেছি, তো যদি কোনো রকম আমি মারা যাই, আর অন্তত আপনার জানা মতে, ও অন্য কাউকে বলছে কিনা আমি জানি না, কিন্তু আমাকে যেটা বলছে যে যদি কখনো আমি মারা যাই, তাহলে অন্তত আপনি জানেন যে আমি মারা গেছি। গুলিতে হতে পারে, বোমে হতে পারে। তো মারা গেলে ওর গায়ে একটা চেক শার্ট ছিল, তো বললো যে লাশ তো আর বহন করে নেওয়া সম্ভব না, নিতেও পারবেন না, মাটিও দিতে পারবেন না, এই কাক ছিলে খাবে, কিন্তু আমার এই জামাটা খুলে নিয়ে যাবেন, জামাটা আমার মাকে পৌঁছে দেবেন, আর বলবেন আমি কোন জায়গায় মারা গেছি সে জামা আমার মাকে বললেন না, তাহলে মা হয়তো সেখানে আইসা
হাটপালি করতে পারে, খালি বলবেন যে সে মারা গেছে, এই তার জামা। একদিনকার ঘটনা, যেটা এখন বর্তমানে আছে, ওই যে কাশপুর ব্রিজ হয়েছে জি চিটাং রোডে, জি এই কাশপুর ব্রিজের এইটার স্যাংশন কিন্তু পাকিস্তান আমল থেকে ছিল। আচ্ছা তো ওইখানে একটা রাজাকারের আঁকড়া ছিল, ওই আঁকড়ায় আমরা সম্মিলিতভাবে আক্রমণ করতে গিয়েছিলাম রাত্রিবেলা। অতর্কিত এক গুলিতে ওই ছেলেটা ওখানে মারা যায়, সেই হিন্দু ছেলেটা হিন্দু ছেলেটা মারা যায়। কিন্তু ওই একটাই জামা ওর, ওই আচ্ছা। ভারতে ওই একটাই, একটাই জামা ছিল। হ্যাঁ, হাফ শার্ট, ওই চেক শার্টটা, শুধু একটা জামা, ভিতরে একটা গেঞ্জিও নাই, আচ্ছা আর একটাই প্যান্ট। তো ওইখানেই গুলিতে ওই ছেলেটা মারা যায়। তো মারা যাওয়ার পরে এখন ওর মাকেই চিনি না, হ্যাঁ আর আমরা তো সব পলায় থাকি। জি আর ওই মাওলা টেক্সটাইল মিলে যেতে গেলে তার আগে পঞ্চবটি, যেখানে ডালডা মিল ছিল, একটা মিল ছিল, একজন ডালডা বিক্রি হতো ওই দেশে, ডালডা ঘি হিসাবে বিক্রি হতো, ওইটার ভিতরে ছিল হলো আর্মিদের ক্যাম্প। আচ্ছা ওইটাকে ওভারটেক করে যাইতে হয়। তো এখন সেই জামা দিতে যাইয়ে কি আমরা মরবো? এ তো আরেক বিপদ। তো জামাটাকে এনে আমার কাছে আমি রাখলাম। ওখান থেকে আমরা অবশ্য রাজাকারদেরকে মারিয়া ধুরা, মানে ওদের অস্ত্রপাতি নিয়ে সব নিয়ে চলে আসলাম। রাজাকার যে কটা পাইছিলাম আমরা মারিয়ে ফেলছি, আচ্ছা আমার বাসায় রাখিনি ওই রাগে। আচ্ছা আর বিশেষ করে আমি একটু মারছি বেশি, যে এই ছেলেটাই বলছিল সেই ভারতের ক্যাম্পে বসে, আমরা যেখানে ট্রেনিং নিয়েছিলাম সেই জায়গাটার নাম ছিল পালাটানা, পালাটানা ক্যাম্পে বসে রাত্রিবেলা বলতো যে আমার কেউ নেই, আমার মা আছে, ভাই যদি মারা যায় কোথাও তা আমার জামাটা খুলে নিয়ে আমার মাকে একটু দিয়ে দিয়ে, আর বললেন যে সে মারা গেছে। তো এই যে যে ছেলেটা ঠিকই মারা গেল, কিন্তু তার প্রতিকার যদি আমি না করি তো তার কাছে আমি ঋণী হয়ে যাব। এই রাগে আমিও রাজাকারদেরকে আমি মারছি, আচ্ছা খুব বেশি মারছি। যাদেরকে ছাইরে দিলে হয় তাও আমি ছাইরে দিইনি, ওই রাগে একটা ক্ষোভ কাজ করতেছিল তখন। আচ্ছা আচ্ছা ওই ছেলেটার নাম ওইরা যদি অন্য কেউ মরতো তাহলে এতটা ক্ষোভের সৃষ্টি হতো না। যাই হোক, সেই জামাটা আমি তার মাকে দিতে পারিনি, আমি যাই আসি তার মাকে পাইনি। আচ্ছা আমি যখন গেলাম, দেশ স্বাধীনের পরে গেলাম, দেশ স্বাধীনের পর গিয়েছিল। স্বাধীনতার পরে আমি যখন গেলাম, তখন যাইয়া ওই মাওলা টেক্সটাইল মিলে ঝাড়ুদার ওর মা, তারা বলল যে সে তার খানেরা ধরে নিয়ে গেছে। তারপরে সে কোথায় আর জানি না। আমি সেই জামাটা নিয়ে ফেরত আসলাম। তারপরে আমার ঘরে বেশ কিছুদিন ছিল, খুবই কষ্ট হইতো। আমার মাকে বলছিলাম এই ঘটনা, যে মা ওই ছেলেটাই বলছিল, তার কাছে ঋণ হয়ে গেলাম, তার মার কাছে আমি এটা পৌঁছাতে পারলাম না। তো মা তার নিজস্ব ওই টিনের সুটকেসের মধ্যে মা ওই জামাটা অনেক দিন রাখছে। আচ্ছা তারপরে যে কখন কিভাবে কি হয়েছে ওই জামাটার আর খোঁজ নেই। আপনি তো ওই কথাটা আমার খুব বেশি ওটা এখনো স্মরণ। এখনো কষ্ট দেয় আমার। স্যার, যুদ্ধের চলাকালীন সময় এই যে আপনারা নিজের বাড়ির বাইরে থেকে অনবরত যুদ্ধ করছেন রাত দিন, আপনাদের তো পরিবারের সাথে কখন কোনো যোগাযোগ ছিল না, না কে কোথায় আছে না আপনারা মানে কোনো খবরও পেতেন না? না, আমরা ছদ্মবেশে বিভিন্ন জায়গায় থাকতাম এবং গুপ্তচরের মতো, আচ্ছা এবং যার যার মতো করে থাকতাম। আর যারা পরিচিত দু চারজন ছিল তারা মাঝে মধ্যে কিছু দু চার পয়সা সাহায্য করতো, আচ্ছা ওইটা দিয়ে আমরা চলতাম। তারা মুক্তিযোদ্ধা না, তবে তারা, আমি মনে করি তারা বড় মুক্তিযোদ্ধা। জি তার কারণ তারা আমাদেরকে খাদ্য দিয়ে, আশ্রয় দিয়ে, জি, জি, এবং বিভিন্ন জায়গার খোঁজ খবর দিয়ে তারা আমাদেরকে সাহায্য করেছে, যে জন্য আমরা অনেকটা সাকসেস হয়েছি অপারেশনে। স্যার, অস্ত্র জমা দেওয়ার পর আপনার এবং আপনার পরিবারের অবস্থা কি হয়েছিল? খুবই অসহায় অবস্থা এবং দুর্বিষহ অবস্থায় দুঃসহ জীবনযাপন করছিল ফ্যামিলি এইটা। আর আমিও তো অসহায় অবস্থায়, ভাই মারা গেছে,
বাবা বৃদ্ধ মানুষ, আমার ফ্যামিলির কথা বলছি, মাও বৃদ্ধা, ভাই যে মারা গেল তার ফ্যামিলি ছিল, আচ্ছা তার ওয়াইফ ছিল, 3টা বাচ্চা ছিল, 2 মেয়ে 1 ছেলে ছিল। সে আয় রোজগার তো কারোরই করার মতো না, সংসারটা চালাইতো মেজো ভাই, কাপড়ের ব্যবসা করতো। তো সে তো ওই যে মারাই গেল, মারা গেল। মুক্তিযোদ্ধাও হইতে পারলো না, ইতিহাসও তার নাম রইল না, আর বরং তার সপরিবারে ধ্বংসই হইল সে। তো চাচা আমার ছোট কাকারও সেই একই অবস্থা, তার পরিবার, আমার ভাইয়ের পরিবার, আমরা যৌথ একসাথেই ছিলাম। তো সবাই এত কষ্টে, মানে আমি যা কষ্ট করেছি এটা কষ্ট বলা যাবে না, যেন আমি একা, আর তারা তো সব ছোটো মোটো নিয়ে, সবাই বৃদ্ধ মানুষ, এই নিয়ে কি খাবে, কোনো সংস্থান নাই, সেই নিরুপায় অবস্থায় জীবনযাপন করতেছিল। আর অস্ত্র আমাদের কাছে ছিল, আমরা যে অস্ত্র ভারত থেকে এনেছিলাম, তারপরে এখানে এসে আমরা বিভিন্ন জায়গার থেকে অস্ত্র কালেকশন করেছি। যেরকম যেসব ক্যাম্পের উপরে আমরা আক্রমণ করেছি, সেই ক্যাম্পের অস্ত্রগুলো নিয়েছি, সেগুলি আমাদের বেড়ে গেছে। তারপরে পাবলিকের হাতে, যেরকম পাকিস্তানপন্থী যারা রাজাকার, আলবদর, আল শামস বলা চলে, ওদের প্রায় লোকেরই বন্দুক ছিল, লাইসেন্স করা বন্দুক, সেগুলি আমরা সিজ করেছি, ধরে ধরে কারে কারে নিয়ে নিছি, সেগুলি আমাদের ছিল। তো এই অস্ত্রগুলো বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন, ফিরে এসে যখন অস্ত্র চাইলেন, তখন অস্ত্র জমা দেওয়ার দিন তারিখ তারা ঠিক করলো। আমাদের অস্ত্রগুলি আমরা জমা দিয়েছিলাম স্টেডিয়ামে, ঢাকা যে স্টেডিয়ামে আসলাম, বঙ্গবন্ধুও গেছিল ওখানে, আর অত্র এলাকার বিভিন্ন জায়গার, মানে পুরা সেক্টর বলা চলে, বা ঢাকা সিটি বলতে পারেন। গাজীপুর ময়মনসিংহেরও অনেক লোক আসছে, একমাত্র আসে নাই কাদের সিদ্দিকীর গ্রুপ, ওইটা সে স্পেশালভাবে বঙ্গবন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে জমা দিছে। আচ্ছা। আর অন্যান্য মুক্তিযোদ্ধা যারা গ্রুপ ওয়াইজ ছিল, তারা সবাই আসছিল স্টেডিয়ামে, ওখানে আইসে আমাদের কাছ থেকে অস্ত্রটা এখানে মাঠের মধ্যে ফেলে গেছি। তখন তো এরকম না যে জমা দাও রিসিপ্ট দিব, আমাদেরকে তো ভারতও তো আর আমাদের থেকে সই স্বাক্ষর নিয়ে অস্ত্র দেয়নি, ট্রেনিং দিছে, মাথা পিছু অস্ত্র দিয়ে দিছে, গোলা বারুদ দিয়ে দিছে। আচ্ছা। আমরাও যুদ্ধ করেছি, আরও অতিরিক্ত আনছি, যেগুলো এগুলো সব আইনা তখন ওই স্টেডিয়ামে আমরা জমা দিয়ে দিলাম। আপনাদের কষ্টের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীন দেশ পেয়েছি, আমরা আজকে এক স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করছি। এটা স্বীকার করা উচিত। যেমন অনেকেই স্বীকার করে না, অনেকে বলে কি যে কোনো যুদ্ধই তো হয় নাই, যেমন জামাতে ইসলাম, হ্যাঁ, বা যারা পাকিস্তানপন্থী লোক, মুসলিম লীগের লোক, আবার তাদের সাথে আমাদের দেশের কিছু লোক জড়িত হয়েছে, যেমন রাজাকার পরিবারের লোক, এরা তো এটা স্বীকার করে না। তারা কয় যুদ্ধ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের, বাংলাদেশে কোনো যুদ্ধই হয়নি। স্যার, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে যদি কিছু বলতেন। দেখেন, এই সম্পর্কে যেমন আপনি একটা প্রশ্ন করলেন, এই প্রশ্নটা যেমন অনেক মূল্যবান, আর আমাকে উত্তর দিতে হইলে আমাকেও এমনভাবে এই উত্তরটা দিতে হয় যেটা আমারও হিমশিম খেতে হবে। একটা জিনিস হইল, পৃথিবীতে এমনও ব্যক্তিত্ব প্রকৃতিগতভাবে বা স্রষ্টার প্রেরিত মানুষ নিয়েই বলছি, মহামানব হিসাবে এসেছেন যুগে যুগে, মহান ব্যক্তিত্ব নিয়ে, সেগুলি এক্সেপশনাল, তাদের সাথে যেমন কোনো তুলনা হয় না। এবং তাদের এত গুণ, এত ত্যাগ, এত সাহস, এত শক্তি, যেটা পৃথিবীর অন্য কোনো প্রাণী বা অন্য কোনো মানুষের ভিতরে সেটা নেই। ওটা একটা এক্সেপশনাল, এবং তার মধ্যে বঙ্গবন্ধু একজন, বিশেষ করে বাঙালি জাতির ভিতরে
অন্য কোনো জাতি আমি উল্লেখ করলাম না, পৃথিবী নিয়েও আমি বলতে চাই না। আমি বাঙালি জাতি ছোট্ট পরিসরে বলতে চাই যে বাঙালি জাতি যেরকম সবাই বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমি বলবো যে 1000 বছর বলাটাও ভুল। সৃষ্টি জগতে এই জাতি, এখন এটাকে যেই জাতিই বলেন। আর বঙ্গবন্ধুর ভাষ্য থেকে, কথা থেকে, সে যে শুধু বাঙালির নেতা তা না, তিনি বিশ্বের শোষিত মানুষের নেতা। তার বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা সৃষ্টিকর্তা তাকে দিয়েছিলেন, এবং তার মর্যাদা তিনি পাননি বলেই আমার বিশ্বাস যে আল্লাহ পাক তাকে সপরিবারে নিয়ে গেছে, যে তোকে ওখানে আর রাখলাম না, তোর জন্য ওই জায়গা এখন আর দরকার নাই, যখন দরকার ছিল ততক্ষণ রাখছিলাম, আয় চলে আয়। ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন যে আমি হিমালয় দেখি নাই, বঙ্গবন্ধুকে দেখেছি। এরকম শত শত হিমালয় একত্রিত করলেও ওই বঙ্গবন্ধুর সমতুল্য হবে না। স্যার, বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা আপনার কাছে কেমন মনে হয়? দেখেন, বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে প্রায় 50 বছর। এই 50 বছরের ইতিহাসে তো সরেজমিনে সব কিছু দেখে আসছি, ভোগ করে আসছি। তো যেখানে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নামে একসময় পরিচিত ছিল সারা বিশ্বের কাছে, সেখান থেকে এখন উন্নয়নের রোল মডেল হয়েছে, যেটা বিশ্ববাসী বলে। আর বাংলাদেশের মানুষও খেয়ে পরে ভালোই আছে, কেউ না খেয়ে থাকে না। এর একটা উদাহরণ দিতে পারি। 71 সালে যুদ্ধের পরে 72-এ যখন দেশ স্বাধীন হয়, স্বাধীনতার পরেও মিনিমাম 3 লক্ষ লোক মারা গেছে, মিনিমাম আমার ধারণা। পর্যবেক্ষণে আরো বেশি হতে পারে, কমও হতে পারে। অনাহারে, অর্ধাহারে, রেশারেশি, হিংসা, বিভিন্ন কারণে মিনিমাম আরো 3 লক্ষ লোক মারা গেছে। তাহলে 30 লক্ষের সাথে আরো 3 লাখ যোগ দিলে 33 লক্ষ হয়। তো যাই হোক, ইতিহাস যেটা বলে সেটাই, আমার কথায় তো আর দেশ চলবে না, আর আমি ঐতিহাসিকও না। তো সেই দুর্বিষহ জীবন থেকে, সেই অসহায়ত্ব থেকে, যেহেতু সহায় এখন এই দেশের মানুষ, সবাই দেখছি ভালো আছে। যার বাড়ি ঘর ছিল না, তার বাড়ি এখন দালান। যেই গ্রামে রাস্তা ছিল না, সেই গ্রামে এখন পাকা রাস্তা, হাইওয়ে রোড, ঘরে ঘরে বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ। যেখানে পানির অভাবে ফসল ফলাইতে পারতো না কৃষক, সেখানে এখন পাওয়ার টিলার, এবং সেখানে আবার ওই সৌর বিদ্যুৎ দিয়ে মোটরও চালায়। তারপরে লেখাপড়ার ঘরে ঘরে শিক্ষিত হচ্ছে, IAA BA MA পাস ঘরে ঘরে। বিদেশেও মিনিমাম 1 কোটি লোক আছে বাঙালি বর্তমানে, বহির্বিশ্বে ছড়াই ছিটিয়ে আছে। তারা বিদেশ থেকে কামাই করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে। ফান্ডও বাংলাদেশ ব্যাংকে, ফরেন কারেন্সিও যথেষ্ট জমছে। তো উন্নয়নের শিখরে যেতে আমাদের আর খুব একটা বেশি সময় লাগবে না। তো ভালো মন্দ মিলাই হলো মানুষ। তবে সার্বিক দিক চিন্তা করলে, হিসাব করলে দেখা যায় আমরা অন্যান্য কান্ট্রির চাইতে অনেক ভালো আছি। যে জন্য আশা করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ যেভাবে ঠিক রাতারাতি এগিয়ে যাচ্ছে, তাই আমরা চাই দেশের উন্নয়ন।
মানসিক উন্নয়ন, মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়ন, বিশ্বে যাতে আমরা বাঙালি জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আর বঙ্গবন্ধু বলে গেছিল যে আমরা বাঙাল না, বাঙালিও না, আমরা বীর বাঙালি। জি তো বীর বাঙালি হিসাবে, জাতি হিসাবে, যেমন পাকিস্তানের সময় আমাদের কোনো পরিচয় ছিল না, জি আমরা ছিলাম কলোনির মানুষ। জি আর এখন আমরা একটা জাতি, একটা রাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্রের নাগরিক। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের পাওনা, এটাই আশা ছিল। এবং আশা করি যে আল্লাহ প্রধানমন্ত্রীকে হাত দারাজ করুক, উনি ভালো থাকুক এবং ওনার নেতৃত্বে দেশ যেহেতু এতটা এগিয়ে আসছে, উনি যে কয়দিনই আল্লাহ ওনাকে রাখে সে কয়দিন বাংলাদেশ উন্নয়নের দিকেই যাবে, তাই ওনার প্রয়োজন। জি আমরা সুখী, সরকারের দিক থেকে আমরা সুখী যে ওনার মতো একজন নেত্রী আমাদের প্রয়োজন। জি যেটা বঙ্গবন্ধুও করতে দেয়া ঠিক সমাপ্ত করতে পারেন নাই, সেটা উনি করে দেখাই দিলেন। আমরাও সেটাই আশা করি, আমাদের দেশ আরও এগিয়ে যাবে। স্যার, বর্তমান সময়ে আপনি কেমন আছেন, কেমন সময় আপনি পার করছেন? আমার কথা, আমি এক হতভাগ্য মানুষ। ওই মুখে হাসি আছে, জি বুকে বল আছে, মনে তেজ আছে, জি বয়স যথেষ্ট হয়েছে, তারপরেও অত্যধিক তেজ আছে ভিতরে। তথাপি নিজেকে অসহায় মনে করি। কেন মনে করি? যেমন এ বয়সেও আমার কিন্তু 2 ছেলে 2 মেয়ে। আচ্ছা স্ত্রী মারা গেছে আজ প্রায় 12 বছর। আচ্ছা দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা করি নাই। এই ছেলে মেয়েদেরকে নিয়ে আছি, ওরা যার যার মতো করে আছে, আর আমি একা আচ্ছা অসহায় অবস্থায় আছি। তবুও শান্তি আছে। কিসের শান্তি? যে আমার দেশের মানুষগুলো যেখানে গেঞ্জি গায়ে দিয়ে হাঁটতো, আর তাদের এখন বাড়িতে আলনা ঝুলানো, লাইনকে লাইনকে জামা কাপড়। আমরা যখন ছোট ছিলাম তখন একটা জামা, একটা পাজামা এই ধুয়ে পরে আবার স্কুলে যাইতে হতো। এখনকার স্কুলের ছেলে মেয়েদেরও ডজন ডজন জামা কাপড়, তারা 3 বেলা খায়, আবার টিফিনও খায়, আর জুতাও পায় দেয়। আমরা তো স্যান্ডেলও পাইতাম না। বাবাকে একদিন বলেছিলাম, বাবা স্কুলটা অনেক দূর, তা একজোড়া জুতা হইলে ভালো হইতো। এই ঢেলা পাড়ায় যেতে হয়, রাস্তা নেই, ঘাট নেই, পায়ে খুব কষ্ট হয়। তো বাবা বলল কি যে কিছু একটা বিক্রি করে হয়তো জুতা একজোড়া কিনে দেওয়া যাবে, কিন্তু শিক্ষাটা তো তা না। আমার বাবা কিন্তু লেখাপড়া জানতেন না, কিন্তু জ্ঞান ছিল। এই বললো যে শিক্ষাটা কিন্তু তা না, তুমি তো শিক্ষা গ্রহণ করতেছো, তোমাকে এখন থেকে প্রস্তুত হতে হবে, তৈরি থাকতে হবে। যাদের পাও নাই তারা চলে না। তো তুমি স্কুলে যাবা হাইটা, এই অল্প বয়স, কিশোর বয়স, তাই তো তোমার জুতা লাগবে। আমি বাবাকে কোনোদিন আর বলি নাই। পরে অবশ্য বাবা দিয়েছে জুতা কিনে, কিন্তু বাবাকে আর মুখ ফুটে আমি জীবনে কোনোদিন বলি নাই। যে ওই যে শিক্ষাটা বাবা দিল, ঠিক সেই হিসাবে মিতুব্যয়ী হিসাবে জীবনযাপন করি। তবে আছি আর কি, খেয়ে না খেয়ে কোনো রকম আছি। আর আমি একমাত্র ব্যক্তি বলতে পারি, হয়তোবা আমার মতো আরও আছে, কিন্তু আমি সমাজের একজন মানুষ হয়েও, একজন মুক্তিযোদ্ধা হয়েও ঠিকানাবিহীন জীবনযাপন করছি। আমার কিন্তু কোনো ঠিকানা নেই। ঠিকানা হইল ওই যেখানে রাত সেখানে কাজ। ওই পাকিস্তানের সময়ও আমরা ভাড়াটিয়া ছিলাম, এখনো ঠিক সেই ভাড়াটিয়া হিসেবে আছি, যখন যেখানে যেমন খুশি। কিন্তু পাকিস্তানের একজন যেমন নদী ভাঙ্গা দেশের মানুষ ছিলাম, এখন আর নদী ভাঙ্গা নাই, কিন্তু এখনো সেই কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছি। স্যার,
সর্বশেষে জানতে চাচ্ছি আপনার দেশের বাড়ি কোথায়? জন্মস্থান আমার বাপদাদা 14 পুরুষের ভিটে বাড়ি ছিল সাবেক ফরিদপুর, বর্তমান শরীয়তপুর, আচ্ছা পদ্মা নদীর পাড়ে। এই পদ্মা নদীর পাড়ে আড়িয়ালখা নদী এবং পদ্মা নদীর মোহনায়। থানাটা হলো জাজিরা আর ইউনিয়নটা, গ্রামটা ছিল সেনেরচর। তো নদী ভাঙ্গার পরে ঢাকা শহরে চলে আসছি, সেই থেকে ভাসমানই আছি। আচ্ছা আচ্ছা এখনও আছি, কোনো ঠিকানা নেই, ঠিকানাবিহীন অবস্থায় আছি। তবে এখন আবার একটু আশায় আছি যে ওই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিচ্ছে যে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করবে, আচ্ছা ঠিকানাবিহীন বাংলাদেশে কেউ থাকবে না। তাহলে আমি যেহেতু অসহায়, আমি হয়তো কোনো একটা ঠিকানা পেতে পারি, একটা আশা করে আসি। যদি পেয়ে যাই তাহলে আর সরকারের কাছে, রাষ্ট্রের কাছে বা ইহকালে আর কিছু চাওয়ার নাই, শুধু একটা ঠিকানা। কারণ পয়সা নাই, কামাই করে তো কিছু করতে পারবো না, খেয়ে পরেই বাঁচি না তো আর কি করব, অর্থ সম্পদ করা যাবে না। আমরা আমাদেরও সেটি প্রত্যাশা। হ্যাঁ, স্যার, উচ্চাবিলাস নাই, আপনাকে উচ্চাবিলাস নাই। অনেক ধন্যবাদ। আমাদের আজকে আয়োজনে আপনি এসেছেন, আমরা খুবই খুশি এবং কৃতজ্ঞ আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং আপনার সেই সময়ের ঘটনাগুলি স্মৃতিচারণ করলেন আমাদের সাথে, আমাদের দর্শকের সাথে শেয়ার করলেন। হ্যাঁ, তবে আপনার এই কথার ভিতরে আরেকটা কথা এসে যায় যে জাতির জন্য আমি কিছু বলতে চাই, জি অবশ্যই। নবীন প্রজন্ম জি সম্পর্কে কিছু বলতে চাই। জি নবীনদের প্রতি আমার একটাই দাবি থাকবে যে বাঙালি জাতির কথা না, শুধু পৃথিবীর নিয়ম, প্রাকৃতিক নিয়ম এটাই, মানুষ আসবে, মানুষ যাবে। কিন্তু আগামী দিনে যারা আসবে তাদের জন্য যে আমরা কিছু করে দিয়ে যেতে পারলাম, একটা স্বাধীনতা অন্তত দিয়ে যেতে পারছি একজন সৈনিক হিসাবে। এখন তৈয়ার দেশ, এই দেশে ঐক্যবদ্ধভাবে যদি আগামী ভবিষ্যতে নবীনরা জীবনযাপন করে ঐক্যবদ্ধভাবে, একতাভাবে, একত্রিত হয়ে, তাহলে এ জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। এই জাতি একদিন স্বর্ণশিখরে পৌঁছবে, এটা আমার আত্মবিশ্বাস। অনেক ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আপনারা শুনলেন এই বীর মুক্তিযোদ্ধার গল্প। আজ 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ। তাদের আত্মত্যাগের ফলেই আজকে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি, চলাফেরা করতে পারছি। এরকম বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের তরফ থেকে স্যালুট জানাই। আজ এই পর্যন্তই। আবারও এরকম কোনো বীর লোকের, বীর মানুষকে সাথে নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।